গুড ইভিনিং স্টুডেন্ট। আমরা আজকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি ইনফ্লেশনের ওপর, যেটা ডাব্লিউবিসিএস এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো তোমরা আমার যে ক্লাসগুলো ইউটিউবে করছো, ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এবং বেলটাতে তোমরা ক্লিক করে রাখবে, যাতে আমার ক্লাসগুলো গেলেই তুমি জানতে পারো নোটিশটা। তাহলে বেলটাকে তোমরা অবশ্যই অন করে রাখবে এবং যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। দ্য কজেস অফ ইনফ্লেশন ইজ অ্যান ইনক্রিজ ইন মানি সাপ্লাই, fall in production, increase in money supply and fall in production, decrease in money supply and fall in production. তাহলে এখানে হবে আনসার ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন। কারণ ইনফ্লেশন হওয়ার কারণ মানি সাপ্লাই বেড়ে যাওয়া, অর্থের যোগান বাড়া এবং উৎপাদন কমে আসা। উৎপাদন যদি কমে যায় তাহলে যোগান কমবে, কিন্তু চাহিদা যদি না কমে তাহলে এক নম্বর সেখানে এক্সেস চাহিদা। দু নম্বর, যদি মানি সাপ্লাই বাড়ে তাহলে লোকের হাতে অনেক বেশি টাকা থাকবে, বেশি টাকা থাকলে লোকে বেশি করে কিনতে চাইবে, তার ফলেও চাহিদা বাড়বে, তার ফলে সেখানে একটা ওভার রেটেড ডিমান্ড তৈরি হওয়ার জন্য আমার দাম বাড়বে, অর্থাৎ ইনফ্লেশন হবে। হু অ্যামাং দ্য ফলোইং ইজ মোস্ট বেনিফিটেড ফ্রম ইনফ্লেশন? ইনফ্লেশন থেকে সব থেকে বেশি লাভবান কে হয়? সব থেকে বেশি মোস্ট বেনিফিটেড খেয়াল রাখবে, গভর্নমেন্ট এমপ্লয়ি, ক্রেডিটার্স, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার্স, ডেটার্স। তাহলে এখানে সব থেকে বেশি লাভবান হবে ডেটার্স, যারা ঋণ করছে। কেন? ধরা যাক আমি তোমার কাছে 100 টাকা ঋণ করলাম, তাহলে তুমি আমাকে ধার দিচ্ছ, তাহলে তুমি হলে ক্রেডিটার, আমি হলাম ডেটার, ঋণ গ্রহীতা। এবার ধরা যাক আমি 100 টাকা তোমার কাছে পাওয়ার পর আমি তোমায় বললাম যে তুমি আমাকে আজকে 100 টাকা দাও, কালকে আমি তোমাকে টাকাটা পরিশোধ করব, তার থেকে তোমাকে আমি দেবো আরও 5 টাকা বেশি। তুমি রাজি হয়ে গেলে ভালো, একদিনে আমি আরও 5 টাকা উপার্জন করতে পারবে বাড়তি, তাই তুমি আমাকে 100 টাকা দিলে। আমি আজকে তোমার কাছে 100 টাকা নিয়ে বাজারে গেলাম, বাজার থেকে আমি কিনলাম 10 কিলো আলু, কারণ আজকে বাজারে প্রতি কিলো আলুর দাম 10 টাকা করে কিনে নিলাম। পরের দিন আমি ইনফ্লেশন যেহেতু চলছে, পরের দিন সেই 10 কিলো আলু আমি বাজারে নিয়ে গিয়ে যখন বিক্রি করছি, আমি পেলাম 110 টাকা, কারণ বাজারে আলুর দাম বেড়ে হয়ে গেছে 11 টাকা কিলো, ইনফ্লেশন। তাহলে আমি বিক্রি করে পেলাম 110 টাকা, আমি কথা মতো তোমার কাছে ফেরত দিয়ে দিলাম 105 টাকা, তাহলে আমার কাছে রইল 5 টাকা, এটা আমার লাভ, কারণ আমি ডেটার্স। তোমার হাতে কী এলো? 105 টাকা। তুমি ভাবলে 100 টাকা দিয়েছিলাম, 5 টাকা বাড়তি পেয়েছি, লাভ হয়েছে। তুমি এবার বাজারে গিয়ে দেখলে যে তুমি গত দিনে যেটা 100 টাকা দিয়ে কিনেছিলে আজকে লাগছে 110 টাকা, অর্থাৎ 105 টাকা পাওয়ার পরও তোমার পকেট থেকে আরও 5 টাকা বেরোবে, কারণ তুমি ক্রেডিটার্স। তাই ইনফ্লেশনে ক্ষতিগ্রস্ত হবে ক্রেডিটার্স, লাভবান হবে ডেটার্স। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ সাফার দ্য মোস্ট ফ্রম ইনফ্লেশন? কোন গ্রুপ সব থেকে বেশি সাফার করে? ডেটার্স করবে না, সব থেকে বেশি গ্রুপ সাফার মোস্ট। এইটা মোস্ট, এই শব্দটাকে খেয়াল রাখবে, কিন্তু সব জায়গায় মোস্ট বলছে। ক্রেডিটার্স করতে পারে, বিজনেস ক্লাস করবে না, গভর্নমেন্ট পেনশনার্স। তাহলে মোস্ট বলেছে যে সব থেকে বেশি সাফার করবে গভর্নমেন্ট পেনশনার্স, কারণ তারা ফিক্সড পেনশন পাবে, তাদের পেনশন ফিক্সড। তাহলে ইনফ্লেশন হলেও তাদের পেনশন বাড়ার কোনো জায়গা নেই, তাহলে তাদের হাতে রিয়েল ইনকামটা ক্রমশই কমে আসবে, তাহলে তারা মোস্ট অ্যাফেক্টেড হবে। মিনিমাম ইনফ্লেশন ইন পোস্ট ইকোনমিক রিফর্ম ওয়াজ ইন, ঠিক ইকোনমিক রিফর্মস 1991, এর পরবর্তী সময়কে আমরা বলি পোস্ট ইকোনমিক রিফর্মস, অর্থাৎ অর্থনৈতিক সংস্কারের পরবর্তী সময়। তাহলে এই অর্থনৈতিক সংস্কারের পরবর্তী কোন বছরে ইনফ্লেশন সব থেকে কম ছিল? ঠিক আছে, পোস্ট ইকোনমিক ওয়াজ ইন মিনিমাম, এটা হচ্ছে 1999-2000। 1999-2000 সালে ইনফ্লেশন সব থেকে কম। দ্য সিচুয়েশন
with increasing unemployment and inflation is termed as, the situation with increasing unemployment and inflation is termed as, তাহলে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে। যখন আনএমপ্লয়মেন্ট ইনফ্লেশন বাড়ে তখন আমরা ইনফ্লেশনের ফ্লেশন আর আনএমপ্লয়মেন্টের যে আনএমপ্লয়মেন্ট, এই দুটোর ঘটনা ঘটলে তাকে আমরা বলি স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন মানে কি? স্ট্যাগনেশন, অর্থাৎ নিশ্চল অবস্থা, উৎপাদন বাড়ছে না। কারণ আমার উৎপাদন একটা জায়গায়, আমার যা ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী আমার উৎপাদন একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে। আমার যা রিসোর্স ছিল সেই রিসোর্স যতটা আমার ক্ষমতা সেই অনুযায়ী আমি ব্যবহার করে ফেলেছি সম্পূর্ণভাবে। তার ফলে আমার যা সর্বোচ্চ উৎপাদন হওয়া দরকার ছিল হয়ে গেছে। তাহলে উৎপাদন আর বাড়ার কোনো জায়গা নেই। তাই উৎপাদন আমার এক জায়গায় রয়েছে বলে আমার যোগান স্থির হয়ে গেছে, কিন্তু চাহিদা বেড়ে চলেছে। তাহলে আমার উৎপাদন স্থির, তাহলে উৎপাদন বাড়ছে না মানে এমপ্লয়মেন্ট বাড়ছে না। এমপ্লয়মেন্ট বাড়ছে না, উল্টো দিকে যদি এরকমও হতে পারে যেখানে উৎপাদন কমে আসছে, কলকারখানা বন্ধ হচ্ছে, যেটা আমাদের ভারতের অর্থনীতির জায়গা, তাহলে সেখানে কলকারখানা বন্ধ হয়ে গেলে লোকে কাজ হারাবে, তার মানে আনএমপ্লয়মেন্ট বাড়বে। তার সঙ্গে আমার উৎপাদন কমে যাওয়া, যোগান কমে যাওয়া, কিন্তু চাহিদা না কমা, তার ফলে ইনফ্লেশন হবে। তাই ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টকে একসঙ্গে বলা হয় স্ট্যাগফ্লেশন। ইনফ্লেশন ইমপ্লাইজ কি বলে? রাইজ ইন বাজেট ডেফিসিট, এটা বলে কি না? রাইজ ইন মানি সাপ্লাই, রাইজ ইন জেনারেল প্রাইস ইন্ডেক্স, রাইজ ইন প্রাইস অফ কনজিউমার গুডস। তাহলে ইনফ্লেশন মানেই প্রাইস লেভেল, প্রাইস ইন্ডেক্স বা প্রাইস লেভেল বেড়ে যাওয়াকে বলা হয় ইনফ্লেশন। ইনফ্লেশন মানে রাইজ ইন জেনারেল প্রাইস ইন্ডেক্স অর প্রাইস লেভেল। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস কন্ট্রিবিউটস টু অ্যান ইনফ্লেশন ট্রেন্ড? ইনফ্লেশনকে ট্রেন্ড অর্থাৎ ইনফ্লেশনের যে প্রবণতা এইটা বাড়াতে সাহায্য করে কোন ফ্যাক্টর? 15% ফল ইন প্রোডাকশন অফ ইন্ডাস্ট্রিয়াল গুডস। যদি ইন্ডাস্ট্রিয়াল গুডসের 15% ফল করে যায় সেটা ফ্যাক্টর কিনা? 15% ইনক্রিজ ইন প্রাইস অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস, এগ্রিকালচারাল প্রোডাক্টসের প্রাইস বেড়ে যাওয়া কিনা? 15% ইনক্রিজ ইন সাপ্লাই অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট, এইটা কিনা? নান অফ দিস। তাহলে আমরা দেখব, আমরা যেটা বলি যে সাধারণত আমরা যারা ব্যক্তি, আমাদের কিন্তু খরচের বেশিরভাগটা যায় খাদ্য। প্রত্যেক মানুষের খাদ্য দরকার, সে যেখানে কাজ করবে। আমি টিভি ফ্রিজ না কিনেও থাকতে পারবো, মোটর বাইক গাড়ি না কিনেও থাকতে পারবো, আমার একটা কাপড় জামা বা জুতো দিয়েও আমি চালিয়ে নিতে পারবো। তাই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ফল করে গেলেও খুব একটা ইনফ্লেশন ট্রেন্ড বাড়ায় না যতটা করে এগ্রিকালচারাল প্রোডাক্টের প্রাইস বেড়ে গেলে। ধান, গম, আলু, পেঁয়াজ, তেল, চিনি, নুন, এদের দাম বেড়ে গেলে এটা সবাইকে কিনতে হয়, সবার খরচ বাড়ে। তাই সবার খরচ যদি বাড়ে তখন তারা তাদের ওয়েজ বাড়ানোর জন্য চাপ দেয় যেখানে কর্মস্থলে, তার ফলে তাদের ওয়েজ বাড়া মানে সেখানে একটা কস্ট বেড়ে যাওয়া এবং ইনফ্লেশন ঘটা। তাই এখানে আনসার হবে 15% ইনক্রিজ ইন প্রাইসেস অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজ ফর চেকিং ইনফ্লেশন টেম্পোরারিলি? কোন ব্যবস্থা ক্যান বি ইউজ ফর চেকিং টেম্পোরারি, সাময়িকভাবে? ইনক্রিজ ইন ওয়েজ করবে কিনা? ডিক্রিজ ইন মানি সাপ্লাই, এটা করবে কিনা? ডিক্রিজ ইন ট্যাক্সেস করবে কিনা? নান অফ দিস। এখানে হবে ডিক্রিজ ইন মানি সাপ্লাই। মানি সাপ্লাই কমে গেলে, লোকের হাতে টাকা কমে গেলে লোকের চাহিদা কম করবে, তার ফলে খানিকটা কমতে পারে। হু অ্যামাং দ্য ফলোইং আর নট প্রোটেক্টেড এগেনস্ট ইনফ্লেশন? কারা ইনফ্লেশন এগেনস্টে প্রোটেক্টেড নয়? স্যালারিড ক্লাস, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, পেনশনার্স, এগ্রিকালচারাল ফার্মার্স। তাহলে আমরা কি দেখবো? স্যালারিড ক্লাস, এরা প্রোটেক্টেড হয় কেন? এদেরকে ডিয়ার অ্যালাউন্স দেওয়া হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, এরাও প্রোটেক্টেড হয় কেন? এদের ওয়েজ বাড়ানো হয় ইনফ্লেশনের সঙ্গে। পেনশনার্স, এরা পেনশন যা পায় সেটাই পেয়ে যায়, ঠিক আছে। এগ্রিকালচারাল ফার্মার্স, তাদেরও ওয়েজ বাড়াতে পারে, কারণ তাদের কস্ট বেড়ে গেলে তারা কাজ করার জন্য তাদের শস্যের দাম বাড়ায়, শস্যের বাড়তি দাম থেকে তারা আয় করে। কিন্তু পেনশনার্সরা প্রোটেক্টেড না। অ্যান এসেন্সিয়াল অ্যাট্রিবিউট অফ ইনফ্লেশন ইজ, এসেন্সিয়াল অ্যাট্রিবিউট মানে ইনফ্লেশন হলে একটা অতি প্রয়োজনীয়ভাবে যেটা আমরা দেখতে পাই সেটা কি? প্রেজেন্স অফ ব্ল্যাক মার্কেট। আর একটা পাশাপাশি সমান্তরাল অর্থনীতি তৈরি হয়ে যায়
যেখানে দেখা যায় দাম বেশি সেখানে নিয়ন্ত্রণ আসছে, সরকার নিয়ন্ত্রণ করছে, তার ফলে আর একটা জায়গায় অর্থাৎ বেআইনিভাবে সেখান থেকে দেখা যায় কিনছে লোকে বেশি দাম দিয়ে, ঠিক আছে, ব্ল্যাক মার্কেট। দ্য বেস্ট মিনস অফ সেভিং ডিউরিং ইনফ্লেশন ইজ টু কিপ, কিসে রাখবো? ইকুইটি। কারণ ইকুইটি দাম বাজারে ওঠানামা করে, অর্থাৎ ইনফ্লেশনের সঙ্গে যদি হয়, এবং ইকুইটিকে আমরা ইনফ্লেশনের সঙ্গে আমরা এটাকে লিঙ্ক আপ করে দিতে পারি, যাতে আমরা দাম বাড়লে সেখান থেকে রিটার্নটাও বেশি পাই, দামটাও বেশি পাই। তাই আমাদের ইকুইটিটা হচ্ছে বেস্ট মিনস অফ সেভিংস। দ্য পিরিয়ড অফ হাই ইনফ্লেশন অ্যান্ড লো ইকোনমিক গ্রোথ ইজ টার্মড অ্যাজ, হাই ইনফ্লেশন এবং লো ইকোনমিক গ্রোথ, তাহলে একে আমরা আগেও বলেছি, আরেকবার বলছি, স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন ইমপ্লাইজ এ কেস অফ রিসেশন প্লাস ইনফ্লেশন, একই কথা, ঠিক আছে। রিসেশন অর্থাৎ উৎপাদন কমে আসবে, প্লাস ইনফ্লেশন, তার সঙ্গে মুদ্রাস্ফীতি হবে। ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোলড বাই, কী দ্বারা কন্ট্রোল হয়? সারপ্লাস বাজেট, ইনক্রিজ ইন ট্যাক্সেশন, রিডাকশন ইন পাবলিক এক্সপেন্ডিচার, অল দ্য অ্যাবাভ। তাহলে সারপ্লাস বাজেট মানে বাজেটে এক্সপেন্ডিচার এবং রেভিনিউ দুটো আছে, সরকার আয় করে ব্যয় করে। সারপ্লাস বাজেট মানে সরকারের আয় বেশি ব্যয় কম, তাহলে সরকার যদি খরচ করে কম তাহলে টাকায় ঢুকবে কম, তাহলে ইনফ্লেশন কন্ট্রোল হবে। ইনক্রিজ ইন ট্যাক্সেশন, তাহলে সরকার যদি ট্যাক্স বসিয়ে ইনকামটাকে কমিয়ে আনে, আমার ইনকাম ট্যাক্স যদি বেড়ে যায় তাহলে বেশি করে যদি আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয় তাহলে আমার হাতে খরচ করার মধ্যে টাকা কম পড়ে থাকবে। রিডাকশন ইন পাবলিক এক্সপেন্ডিচার, সরকার তার খরচ যদি কমায়, ইনভেস্টমেন্ট কমায়, তাহলে ইকোনমিতে মানি কম ঢুকবে, তাই ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে। তাই অল দ্য অ্যাবাভ। Deficit financing creates additional paper currency to fill the gap between expenditure and revenue. The device aims at economic development, but if it falls, it generates. যদি ইকোনমিক ডেভেলপমেন্ট করা, যদি উৎপাদন বাড়ে, উৎপাদন যদি বাড়াতে না পারে তাহলে কী হবে? এইটা হবে ইনফ্লেশন। ডেফিসিট ফিনান্সিং অ্যাডিশনাল পেপার কারেন্সি তৈরি করলো এবং এক্সপেন্ডিচার করার জন্য, কিন্তু এই ডিভাইসটা যে যোগানটা বাড়ালাম, টাকার যোগান, তার ফলে যদি বিনিয়োগ হয়, উৎপাদন যদি না বাড়ে তাহলে কিন্তু এটা ইনফ্লেশন করিয়ে দেবে। এ স্টেডি ইনক্রিজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল, general level of prices as a result of excessive increase in aggregate demand as compared to aggregate supply is termed as, যদি দেখা যায় যে আমার জেনারেল প্রাইস যেটা দেখাচ্ছে যে ইনক্রিজ করছে, যেহেতু আমার ডিমান্ড সাপ্লাই থেকে অনেক বেশি, তখন এই প্রাইস রাইজকে বলা হবে ডিমান্ড পুল ইনফ্লেশন। হুইচ অফ দ্য ফলোইং আর ডেফিনেট ইমপ্লিকেশন অফ এ ফল ইন ইনফ্লেশন? প্রাইস হ্যাভ ফলেন, prices are increasing more slowly than before, food supply has increased, there is the industrial stagnation. তাহলে হুইচ অফ দ্য ফলোইং আর ডেফিনেট ইমপ্লিকেশনস অফ এ ফল ইন ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশন কমে যাওয়ার ফলে একটা মানে নির্দিষ্ট তাৎপর্য কিসে? অর্থাৎ প্রাইস হ্যাভ ফলেন, দাম কমে যাবে, প্রাইস আর ইনক্রিজিং মোর স্লোলি দ্যান বিফোর, না, ফুড সাপ্লাই হ্যাজ ইনক্রিজড, ফুড সাপ্লাই বাড়ার কারণে এই দুটো প্রাইস ফল করবে এবং ফুড সাপ্লাই ইনক্রিজ করছে, এই কারণেই আমরা দেখতে পাবো এটা একটা ইমপ্লিকেশন, ইনফ্লেশন ফল করে, ঠিক আছে। অ্যামং দ্য কজেস অফ ইনফ্লেশন ক্যান বি লিস্টেড: স্লো গ্রোথ ইন এগ্রিকালচার আউটপুট, ইনক্রিজিং নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট, র্যাপিড পপুলেশন গ্রোথ, র্যাপিড গ্রোথ অফ কস্টলি ইম্পোর্টস। অবশ্যই সবগুলোই অল অফ দ্য অ্যাবাভ, সি, এখানে আনসার হবে সি। অ্যামং দ্য রেমেডিস ইনফ্লেশন উই ক্যান নট ইনক্লুড better capacity utilizations, lowering bank rate, reducing budgetary deficit, and efficient public distribution system. তাহলে among the remedies of inflation we cannot include, কাকে আমরা ইনক্লুড করবো না? আমরা ইনফ্লেশনকে আমরা কন্ট্রোল করছি, ইনফ্লেশনকে কমাতে চাইছি, তাহলে কাকে আমরা ধরবো না? লোয়ারিং দ্য ব্যাঙ্ক রেট। ব্যাঙ্ক রেট লোয়ার করা মানে টাকার যোগান বেড়ে যাওয়া, ইনফ্লেশন বাড়বে। আমরা এখানে ইনক্রিজিং ব্যাঙ্ক রেট হলে ঠিক ছিল। বাকিগুলো বেটার ক্যাপাসিটি ইউটিলাইজেশন ক্যাপাসিটিকে আমরা যদি বেটারভাবে ব্যবহার করি তাহলে উৎপাদন বাড়বে, যোগান বাড়বে, তাহলে ইনফ্লেশন কন্ট্রোলে আসবে। রিডিউসিং বাজেটারি ডেফিসিট মানে কি? এক্সপেন্ডিচার কমাবো, তাহলে বাজেটারি ডেফিসিট কমবে। এক্সপেন্ডিচার কমা মানে ইকোনমিতে টাকার যোগান কমে যাবে। অ্যান্ড এফিসিয়েন্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এবং যদি গণবন্টন ব্যবস্থা সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু দাম বাড়বে। এ ভেরি র্যাপিড গ্রোথ ইন প্রাইসেস in which money loses its value to the point where even barter may be preferable is known as, অর্থাৎ আমরা মানির চাইতে বাটার ইকোনমি প্রেফার করব, সেটা কোন সময়?
যখন হাইপার ইনফ্লেশন মানে মানি ভ্যালু প্রায় জিরো, তখন তুমি দেখা যাবে ইনফ্লেশন এত বেশি যে তুমি 5,000 টাকা নিয়ে গিয়েও 1 কিলো আলু কিনতে পারছো না। তাহলে লোকে তখন বলবে আমার মাইনে দরকার নেই, আমাকে চাল ডাল দিন। সবাই চলে আসবে বাটার ইকোনমি, দ্রব্য চাইবে, কারণ আমি তো বাজারে গিয়ে দ্রব্যটা কিনতে পারবো না, সেই টাকা দিয়ে তো দ্রব্য কিনতে হবে। কিন্তু দাম এই হারে বেড়ে যাচ্ছে, আমি আর টাকা চাইবো না, কারণ মানির ভ্যালু জিরো। তখন আমি বলবো আমাকে চাল দিন, আলু দিন, ডাল দিন। তাহলে আমরা চলে যাব বাটার ইকোনমিতে। কখন? হাইপার ইনফ্লেশন। ইনফ্লেশন গ্যাপ ইজ এ সিচুয়েশন ক্যারেক্টারাইজড বাই এক্সেস অফ ইগ্রেট ডিমান্ড ওভার ইগ্রেট সাপ্লাই অ্যাট দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল। এই সময় ইনফ্লেশন গ্যাপ, কারণ ডিমান্ড যদি সাপ্লাই থেকে বেশি হয় তাহলে একটা অতিরিক্ত চাহিদা তৈরি করে, যা ইনফ্লেশনকে বাড়ায়, তাকেই বলা হয় ইনফ্লেশনারি গ্যাপ। হুইচ অফ দ্য ফলোইং ইজ রংলি ম্যাচড? কোনটা রংলি ম্যাচ? ডিপ্রেশন, ইনসাফিসিয়েন্ট ডিমান্ড কজিং লার্জ সেল আনএমপ্লয়মেন্ট অফ মেন অ্যান্ড মেশিনারি ওভার এ লং পিরিয়ড অফ টাইম। ঠিক আছে। রিসেশন, রিডাকশন ইন ডিমান্ড অ্যান্ড প্রোডাকশন ইনভেস্টমেন্ট ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম। স্ট্যাগফ্লেশন, স্লো পেস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি ডিউ টু ফলিং প্রাইসেস। নো, তাহলে রংলি ম্যাচড। অন্যগুলো কারেক্ট ম্যাচ, কারণ স্ট্যাগফ্লেশন মানে হাই ইনফ্লেশন উইথ লো, অর্থাৎ ডিক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অর আউটপুট। তাই স্ট্যাগফ্লেশনটা রংলি ম্যাচ। সি, এখানে আনসার হবে সি। এ হাই রেট অফ ইনফ্লেশন টেন্ডস টু ওয়ার্সেন ব্যালেন্স অফ পেমেন্ট বিকজ, কেন এটা করে? কারণ ইনফ্লেশন বেড়ে যাওয়া মানে আমার দেশের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, তাহলে আমার এক্সপোর্টটা কস্টলিয়ার হয়ে যায়, এক্সপোর্ট কমে যাওয়া, তার ফলে আমার ব্যালেন্স অফ পেমেন্টে আমার যেটা হয় সেটা হচ্ছে অ্যাডভার্স হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখানে হবে এরপর গুডস রাইস মেকিং এক্সপোর্টস লেস কম্পিটিটিভ। তাহলে এই জায়গাটা দ্য ইফেক্ট অফ ইনফ্লেশন অন ট্যাক্স রেভিনিউ রেজাল্টস ইন এ সিচুয়েশন নোন অ্যাজ ফিসক্যাল ড্র্যাগ। ফিসক্যাল ড্র্যাগটা কি না, আমার প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, অর্থাৎ প্রোগ্রেসিভ, আমার যদি ইনকাম বাড়ছে, সরকার আমার স্যালারি বাড়ছে ইনফ্লেশনকে কাউন্টার করার জন্য, অর্থাৎ আমার দিয়ে দিয়েছে, তার ফলে আমার ইনকাম বেড়েছে, কারণ ইনফ্লেশনকে কাউন্টার করার জন্য। এবার ইনকাম যে হারে বেড়েছে, তাহলে ইনকাম বাড়ার ফলে আমার ইনফ্লেশনটা কন্ট্রোলে আসবে না, তখন সরকার কী করলো? প্রোগ্রেসিভ ট্যাক্স বসিয়ে ডিমান্ডটাকে কাউন্টার করলো। এই যে প্রোগ্রেসিভ ট্যাক্স বসিয়ে ডিমান্ডকে কমিয়ে আনা, এই ঘটনাকে বলা হয় ফিসক্যাল ড্র্যাগ। হুইচ অফ দ্য ফলোইং অ্যাকাউন্ট ফর কস্ট পুশ ইনফ্লেশন? কাকে বলবো কস্ট পুশ ইনফ্লেশন? না, কস্ট পুশ ইনফ্লেশনটা হচ্ছে আমরা বলবো ইনক্রিজ ইন ইনডাইরেক্ট ট্যাক্সেশন। যদি ইনক্রিজ ইন ইনডাইরেক্ট ট্যাক্সেশন হয়, তাহলে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বেশি দেওয়ার জন্য কি হবে, যে সেখানে একটা কস্ট পুশ ইনফ্লেশন, কারণ কেনাকাটার খরচ বেড়ে যাবে, তাই সেখানে দাম বাড়ছে, কস্ট পুশ ইনফ্লেশন। হোয়াট ইজ দ্য বেস ইয়ার ফর মেজারিং ইনফ্লেশন অ্যাট ডাব্লিউ ইন ইন্ডিয়া? 2011-12। হুইচ অফ দ্য ফলোইং মেজার্স ইজ অ্যাডাপ্টেড টু রিডিউস ইনফ্লেশন? আমরা কোন মেজার নেব আমাদের ইনফ্লেশন কমানোর জন্য? রিডাকশান ইন রেপো রেট? না, ইনফ্লেশন কমানোর জন্য বাড়াবো। ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার? তাহলে ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হলে কী হবে? আমাদের ইনফ্লেশন বাড়বে। রিডাকশন ইন ব্যাঙ্ক রেট? বাড়বে। কাটস ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, এইটা হবে। অর্থাৎ গভর্নমেন্ট যদি তার স্পেন্ডিং কাটস করে, তাহলে খরচ কমাবে গভর্নমেন্ট, তারপরে টাকা ঢুকবে কম ইকোনমিতে, তাহলে ডিমান্ড কমবে, ইনফ্লেশন কন্ট্রোলে আসবে। হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট ইজ জাস্ট অপোজিট টু ইনফ্লেশন? কোন কনসেপ্টটা জাস্ট ইনফ্লেশনের অপোজিট? ইনফ্লেশন মানে পজিটিভ প্রাইস রাইজ, ডিফ্লেশন মানে নেগেটিভ প্রাইস রাইজ, তাহলে এটা অপোজিট। হুইচ অফ দ্য ফলোইং ক্লাস উইল নট বি নেগেটিভলি অ্যাফেক্টেড বাই দ্য হায়ার ইনফ্লেশন? কারা নেগেটিভলি অ্যাফেক্টেড হয় না? কনজিউমার ক্লাস, ডেটর ক্লাস, পেনশনার ক্লাস, বিজনেস। এখানে হবে বিজনেস ক্লাস, কারণ বিজনেস ক্লাসে হাই ইনফ্লেশন বলে তারা দাম বাড়িয়ে টাকা তুলে নেবে। হাউ ইনফ্লেশন অ্যাফেক্ট দ্য ভ্যালু অফ মানি? পরিষ্কার, ইনফ্লেশন ভালো কী হলে কী হবে? দ্য ভ্যালু অফ মানি ডিক্রিজ করে দেবে। ওকে, তাহলে তোমাদের আজকে আমি ইনফ্লেশন নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেলটাকে রিং করে রাখবে। থ্যাংক ইউ।